ঝুমকিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও এখন মোটামুটি সুস্থ আছি। এবার নতুন ঠান্ডা পড়ছে, তাই সব ঘরে ঘরে সর্দি কাশি জ্বর হচ্ছে। আমারও হয়েছিল সর্দি কাশি জ্বর, এখন একটু সুস্থ আছি। সকালে ঘুম থেকে উঠে ওষুধ খেয়ে চা, আর সাথে আছে নেড়ো বিস্কুট। এই পটল বিস্কুটগুলো খেতে খুব ভালো লাগে, নুন লঙ্কা দেওয়া থাকে, খেতে খুবই ভালো লাগে। এরপর এই জলখাবারটা আমি শুরু করে দিলাম। জলখাবারে আজকে করেছি রুটি আর বেগুন পোড়া, কেননা জলখাবারটা খাওয়া সারা হলে তার খানিক পরে আমি দুপুরের রান্নাটা করতে বসবো। আর তার মাঝখানে অল্প একটুখানি তোমার বরমশাইয়ের সাথে বকবক করি। এই চায়ের টেবিলেই খানিকটা গল্প করা হয় আমাদের প্রত্যেক দিন। এখানটা চা খেতে বসি আর বকবক করি দুজনে। আর ছেলে তো ওপরে থাকে, যখন খাবার খায় বা মাঝে মধ্যে আসে তখন কথা বলে। তা ওকে দেওয়া হচ্ছে। বরমশাইকেও আমি রুটি বেড়ে দিলাম, একসঙ্গেই আমরা টিফিনটাও করে নিই। তাই আজকে রুটি বেগুন পোড়া করেছি, কেন সুগার পেশেন্ট বুঝতেই পারছো, আলু বেশি খাওয়া যাবে না। আর ফুলকপি তো দুপুরবেলা হবে, যেহেতু ফুলকপি টপি আর খাবারে কিছু করিনি। বেগুন পোড়াটা শীতকালে খেতে খুব ভালো লাগে, একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ধনে পাতা দিয়ে বেগুন পোড়াটা খেতে খুব ভালো লাগে। তাই আর শীতকাল ভোর আমাদের বেশিরভাগ দিনই বেগুন পোড়া হয়, কেননা এটা আলুও থাকে না, আর আমার পক্ষে খুব সুবিধা। তার সাথে আছে বাতাসা, কারণ আমি মিষ্টি খেতে পারবো না, সুগার আছে, তাই সাথে দুটো করে বাতাসা নিয়েছি। এইটা হলো গুড়ের বাতাসা, যেহেতু আমার সুগার আছে সেহেতু গুড়ের বাতাসা খেলে কোনো অসুবিধা হয় না। এটা যদিও শোনা কথা, তোমাদের যাদের আছে, যাদের সুগার আছে তারা গুড়ের বাতাসা খেয়ে দেখতে পারো। যাই হোক, খুব সুন্দর লাগছে বেগুন পোড়া দিয়ে রুটি খেতে শীতকালে, কার না ভালো লাগে। যাই হোক, আবার নিত্যকারের মতন দুপুরে রান্না করতে হবে। এবার জলখাবারটা মিটলো, কিন্তু দুপুরের রান্না কী করবো সে আর এক চিন্তা। মানে দুবেলা কী রান্না হবে, কী রান্না করবো, একটা বিশাল ব্যাপার যেন। মানে সব আছে কিন্তু কী রান্না করব। ছেলে বলবে এইটা খাই না, ওইটা খাই না, সেইটা খাই না, ওর মতন করে আবার রান্না করতে হয়। যদিও আমি আর বরমশাই সবই খাই, কিন্তু ছেলের অনেক ঝামেলা আছে, এটা খাবো না ওটা খাবো না করে, তাই সব দেখে শুনে রান্না বসাতে হয়। রুটি খাওয়া হয়ে গেছে, যথারীতি কুটনো কাটতে বসে পড়েছি। দেখো, একটু শাক ভাজবো। প্রতিদিন আমার পাতে শাক ভাজা বা শাক চচ্চড়ি যাই বলো না কেন, শাকটা আমি প্রত্যেক দিন করে থাকি। বেশিরভাগ দিনই চেষ্টা করি শাক করতে। একটু প্রথম পাতে একটু শাক থাকা ভালো এবং পেটের পক্ষেও ভালো। অনেকের দেখো পায়খানা ধাত আছে, শক্ত হয়, তাই জন্য কষ্ট হয় বলে একটু শাক ফাক খেলে পেটটাও পরিষ্কার হয়। তাই আমি শাকটা প্রত্যেক দিন রাখি। আর দেখো, বেগুন আছে, বেগুনটা একটু ভাজবো। তাই সব আনাজ নিয়ে বসেছি, কী কাটবো না কাটবো এটা ভেবে চিন্তে কাটতে হবে। আমি এই জন্যে সবজিটা কাউকে কাটতে দিই না। তোমার কাকু এক এক সময় বলে যে দাও আমি সবজিটা কেচে দিই, কিন্তু না, বরমশাইকে দিয়ে কাটতে ভালো লাগে না, কেননা কী রান্না হবে না হবে সেটা আমি বুঝে তবেই কাটি। তাই নিজেই কাটতে বসে গেছি। দেখো, কিছু শাক আছে, মূলো শাক, পালং শাক সেদিনকে হয়েছে, দুয়াটি এনেছিল, পালং শাকটা করা হয়ে গেছে। তাই মূলো শাকটা আছে, মূলো শাকের পাতাগুলো চেঁচে নিচ্ছি, নিয়ে মূলো শাকটা জলে ভালো করে সেদ্ধ করে নিয়ে, আর রসুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর একটু সর্ষে দিয়ে ভাজলে খুব সুন্দর খেতে লাগে। তা আমি সাধারণত কোনো শাকই ফেলি না, যে শাকটা খাবার মতন সেই শাক আমি রসুন ফোড়ন দিয়ে ভেজে খেয়ে নিই। যাই হোক, মূলো শাকটা ফেলবো না, সবই বেছে বুছে খেয়ে নেবো। আর করবো বেগুন ভাজা।
দেখো বেগুনটা কাটছি, এক একটা কী হয় দেখো তো, বড় বড় বেগুন, কিন্তু বেগুনের ভেতরে না পোকা থাকে। ওপর থেকে দেখলে বোঝার উপায় নেই যে ভেতরে পোকা আছে। ওইরকম বেগুন থাকলে না ভাজতে খুব ভয় করে। ভাজার পর ভেতরে যদি পোকা থেকে যায়, এই ঘেন্না করে, মনে হয় যেন দূর বাবা এই বেগুন আর কাটবো না, অন্য বেগুন নিই। যাই হোক, বেগুনটা কাটলাম, এটি যেখানটা ফ্রেশ বেগুন সেই দিকটা নিয়ে নিচ্ছি। আমার ছেলে সাধারণত কি বেগুনের পিছন দিকটা করে খায়, কেননা সেখানে দানা থাকে না। বেগুনে দানা হলে আমার ছেলে আবার খাবে না, অনেক ঝামেলা জানো তো। কিন্তু বেগুনে তো দানা থাকবে। দেখো বেগুনটায় পোকা দেখতে পাচ্ছ, তাই কেটে বাদ দিতে হবে, অনেকটাই বাদ যাবে। মাঝখান থেকে বেগুনটা কেটে নিতে হবে, পোকাটা বাদ দিয়ে, অনেকটা অংশ বাদ দিয়ে তারপরে ভাজারটা কেটে নিতে হবে। আজকে ভাবলাম যে একটু বেগুন ভাজবো। শীতকালে বেগুন পোড়া, বেগুন ভাজা খেতে খুবই ভালো লাগে, আলু বেগুনের তরকারি। তবে বেগুনের তরকারির থেকে আমার মনে হয় আর বেগুন ভাজা বা বেগুন পোড়াটা খেতে বেশি ভালো লাগে। একটু বেগুন ভাজা, গরম ভাত দিয়ে একটু ঘি, বেগুন ভাজা আর একটা কাঁচা লঙ্কা, আর কোনো কিছু চাই না, এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর শীতকালে অবশ্যই ভাতটা থাকতে হবে প্রচণ্ড গরম, গরম ভাত যা দিয়ে খাবে খেতে ভালো লাগবে। আর দেখো অনেকগুলো শিম পড়ে আছে, শিমগুলো একটু ভেজে নেবো ভাবছি। শিম দিয়ে আলু দিয়ে ভাজা করব একটু। আর আজকে ইচ্ছা আছে একটু সয়াবিন করব, তাই সয়াবিনের আলু দেবো না। সয়াবিনে আলু দিলে সয়াবিনের আলুগুলো পড়ে থাকে, সয়াবিনগুলো খেয়ে নেয়। তাই ভাবলাম যে সয়াবিনটা আলু ছাড়াই করব। আর এখানে আলু শিম ভাজা করব আর বেগুন ভাজা করব। আর হবে দেখি মাছ না ডিম কি হয়। ফ্রিজে মাছ আছে, যদি ছেলে বলে মাছ খাবো তাহলে মাছটা বার করব, করে জলে ভেজাবো। আর যদি ডিম খেতেও খাবো বলে তাহলে তো ভালোই হবে। তাই জন্য এখনও মাছ ডিমের ব্যাপারটা কিছু জানি না, দেখি কি খাবে ছেলে, সেই অনুযায়ী করব। তোমরা অনেকে ছুরি দিয়ে কাটো, কিন্তু আমি সব সময় বলেছি আমি বটি দিয়ে কাটতেই ভালোবাসি। আর মনে হয় আমার খুব তাড়াতাড়ি কাটা হয় বটি দিয়ে, আমি বটি দিয়ে কাটতে পারি, আর ছুরি দিয়ে না একদম ভালো কাটতে পারি না, তাই ছুরির দিকে আমি একদমই যাই না। যেটা আমার সুবিধা বা স্বাচ্ছন্দ্য বোধ করি সেটাই করি। দেখো হাঁড়িতে রান্নাঘরে চলে এসেছি, হাঁড়িতে জল নিয়ে নিয়েছি ভাত বসাবার জন্যে। এই কলটা আমাদের টাইম কল, পাশেরটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের জল নেওয়া হয় বা পাম্পের জল। পাশেরটা পাম্প থেকে জল আসে, আর একটা হচ্ছে টাইম কল। আর যে জলটা ভরলাম সেটা টাইম কলের জল। যাই হোক, টাইম কল থেকে হাঁড়িটা ভরে নিয়েছি, ভাত বসাবো। জলটা গরম হলে তারপর চালটা দেব, তাই জলটা গরম করতে বসিয়ে দিলাম। আর দেখো আমি বাসন মাজাই রেখে দিয়ে গেছে, কিন্তু ওর বাসন মাজা একদমই ভালো নয় জানো। আমাদের বাড়িতে কাজ করে একজন মঞ্জু বলে, ওর বাসন মাজা খুব একটা যে ভালো তা নয়, কিন্তু আমার বাড়িতে বহু বছর ধরে কাজ করছে, তাই কোনো সময় আমি ওকে কিছু বলতে পারি না, আর ছাড়ানোর কথা তো ভাবতেই পারি না। আমার সব সময় ওকে চাই, মানে ও ছাড়া আমার চলবে না, আর ও আমার বাড়ি ছাড়া কোনো বাড়িতে আর যাবে না। দেখো চালিয়ে নিয়েছি, আর ডেচকিতে জল বসিয়ে দিয়েছি, ওখানে সয়াবিনটা আমি একটু ভিজিয়ে রাখবো। গরম জলে, ফুটন্ত জলে সয়াবিন ভিজিয়ে দেবো। আর চালটা নিয়েছি, চালটা ধুয়ে নেবো, জলটা ফুটে যাচ্ছে। আজকে চালটা ঠিকঠাকভাবে নিয়েছি, কেননা প্রত্যেক দিনই চালটা ভাতটা বেঁচে যাচ্ছে, অনেকটা করে ভাত বেঁচে যাচ্ছে। দেখো চালটা ভালো করে ধুয়ে নিতে হচ্ছে, চালে প্রচণ্ড নোংরা থাকে, তাই বারবার জল পাল্টে চালটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে, তাহলে এই নোংরাগুলো পেটে গেলে আবার পায়খানা হবে।
তাই চাল সবসময় পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর আমার তো জলের কোনো সমস্যা নেই, টাইম করে অফুরন্ত জল, তাই কল খুলে চালটা বসিয়ে দিয়েছি যাতে চালটা ভালো করে ধোয়া হয়ে যায়। আর দেখো এখানে বললাম সয়াবিন এর তরকারি করব। সয়াবিন আলু ছাড়াই পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা মাখা মাখা কারি করব সয়াবিনের, তাই সয়াবিনটা বসিয়ে দিচ্ছি। আর একটা বাটিতে মাপ নিয়ে নিচ্ছি, কেননা আমার অসুবিধা হয়ে যায় যে কতটা নেবো না নেবো, আমি পুরো ডেচকিতে ঢালে নিয়ে কোনো মাপ পাই না। তাই একটা বাটির মধ্যে করে সয়াবিনটা নিয়ে নিলাম যাতে বুঝতে পারি যে এই সয়াবিনটাতে হয়ে যাবে। আর বন্ধুরা সবাই অনেকে তোমরা সয়াবিন খেতে ভালোবাসো। সয়াবিন আমার ছেলে মেয়েও খেতে প্রচণ্ড ভালোবাসে, আমার বরমশাই খেতে ভালোবাসে, কিন্তু আমার সয়াবিন একদম ভালো লাগে না। ছোটোবেলায় সয়াবিন খেতে ভালো লাগতো, কিন্তু এখন একদম ভালো লাগে না সয়াবিন খেতে। তাই আমার তো কোনো প্রশ্নই হচ্ছে না সয়াবিন খাবার। আমার গরম ভাত বেগুন ভাজা আর শিম আলু ভাজা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। এবার মাছ কি ডিম তো নিশ্চয়ই হবে। তা সয়াবিনটা দেখো দিয়ে দিলাম গরম জলে। একটুখানি গরম জলে সয়াবিনটা ভিজলে পরে ওগুলো একটু ফুলে ফুলে যাবে সয়াবিনগুলো। আর চালটা দেখো অটোমেটিক অনেকটাই ধোয়া হয়ে গেছে, প্রায় জলটা ওর মধ্যে জল পড়ে ধোয়া হয়ে গেছে অনেকটাই। এবার ভাতের জলটাও ফুটে গেছে, চালটা আর একবার ফ্রেশ করে ধুয়ে নিয়ে হাঁড়িতে দিয়ে দেবো। আমি রোজের হাঁড়ি বার করি না, আজকে যেহেতু ভাতটা শেষ হয়ে গেছে হাঁড়ি বা মাজিয়ে নিয়েছি, তাই হাঁড়িটা পরিষ্কারই আছে, জল বসিয়ে দিয়েছি না। আর প্রত্যেক দিন আমি ভাত যদি বাড়িতে ভাত থাকে সেই ভাতকে আজার করে হাঁড়ি নিজে মেজে নিয়ে ভাত বসাই। কিন্তু আজকে যেহেতু ভাতটা ছিল না, তাই মঞ্জুদিকে নামিয়ে দিয়েছিলাম, মঞ্জুদি সকালবেলা মেজে দিয়ে চলে গেছে। আর দেখো চালটা দেখো অনেক পরিষ্কার ধোয়া হয়ে গেছে, দেখছো এবার একদম সাদা জল বেরোচ্ছে। এবার আমি চালটা জলে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছি তোমরা হাঁড়িতে জলটা গরম হয়ে গেছে, এবার চালটা ছেড়ে দিচ্ছি। এবার 1 ফুট হয়ে গেলে, ভাতটা যখন 1 ফুট হয়ে যায় তখন আমি গ্যাসটা অফ করে দিই। আরেকটা ভাপে থাকে, তরকারি পাতি রান্না হয়ে যাবার পর লাস্টে আবার আমি একটুখানি ফুটিয়ে নিই ভাতটা, তাহলে খেতে বসার সময় ভাতটা একদম ফুটন্ত গরম থাকে, একদম ধোঁয়া বেরোতে থাকে। তাই পরে আর একবার ফোটাবো, একটু উড়লে গেলেই অফ করে নিই গ্যাসটা। তারপর চাল পরিষ্কার করে ধোয়া গেছে, এবার চাল হাঁড়িতে দিয়ে দিচ্ছি। তোমরা যারা ভাত রান্না করবার সময় চাল ভালো করে ধোও না, তারা কিন্তু পরিষ্কার করে চাল ভালো করে ধুয়ে নেবে। বারবার 3-4 বার কষলে চালকে ধুয়ে নেবে। চালের মধ্যে অজস্র প্রচুর পরিমাণে নোংরা থাকে, সেই নোংরাগুলো পেটে গেলে পেট খারাপের সম্ভাবনা থেকে যায়। তাই আজকালকার দিনে কোনো শুধু চাল নয়, সমস্ত সবজি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কেননা এখন অনেক সার দেয়, অনেক জমিতে অনেক বীজ দেয়, সেগুলো সবজির মধ্যে থেকে যায়, সেগুলো খেলেও পেটের মধ্যে পেট খারাপ হতে থাকে। তা দেখো ভাত বসিয়ে দিয়েছি, সয়াবিনটাও ভিজানো হয়ে গেছে। দেখো সয়াবিনগুলো ভিজে দিয়ে কতটা বড় বড় হয়ে গেছে। আমি এখানে দেখো কেটে নিয়ে এসেছি, একটু পেঁপে ভাতে দেবো, তাই পেঁপেটাকে কেটে নিয়ে এসেছি। পেঁপে ভাতে খেতে আমার খুব ভালো লাগে। পেঁপেটা একটু নুন লঙ্কা তেল দিয়ে, কাঁচা তেল দিয়ে মাখলে খুব ভালো লাগে। উচ্ছে কেটেছি, উচ্ছে ভাজা করব, বেগুন ভাজা, শিম আলু ভাজা করব। আর সয়াবিনের তরকারির জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো এইসবগুলো নিয়েছি। আজকে ডিম করব, ছেলে বললো ডিম খাবো, মাছ খাবো না, তাই মাছের ঝামেলায় যায়নি। শাকটা কেটে রেখেছি, একটু শাকটা ভাজবো। দেখো সয়াবিনটা ভিজে গেছে। আর রান্না করতে করতেও আমি দুটো রিলসও বানানো হয়ে গেছে আমার।
তোমরা হয়তো দেখে থাকবে। আমি রান্নাঘরে রিলস বানিয়েছি। আর দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, পেঁপেটা এখনই ধুয়ে দিয়ে দিতে হবে, নাহলে দেরি হয়ে গেলে পেঁপেটা আবার সেদ্ধ হবে না। তাই পেঁপেটাকে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। যারা কোনোদিন পেঁপে ভাতে খাওনি একদিন খেয়ে দেখবে, কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে মেখে পেঁপে ভাতে খেতে খুব ভালো লাগে। আর উচ্ছে ভাজা কেটেছি, উচ্ছেটা যেহেতু প্রত্যেক দিন শাক আছে, তো প্রত্যেকটা মানুষের খাওয়া উচিত। এতটা তো একদম প্রত্যেক দিন খাওয়া উচিত, আবার শাকটাও প্রত্যেক দিন খাওয়া উচিত। ছেলে নেমেছে, দেখো ছেলে কর্নফ্লেক্স খাবে, তাই দুধটা গরম করে দিতে বললো, একটু অল্প করে হালকা করে গরম করে দেবো দুধটা, তাহলে ও কর্নফ্লেক্সটা খেয়ে নিতে পারবে। আর বেশি গরম হয়ে গেলে সমস্যা হয়, ও খেতে পারে না বেশি গরম। দুধটা ফ্রিজে ছিল, তাই কতটা গরম হয়েছে না দেখলে বুঝে যাবে না। যাই হোক, দুধ গরম করে ওকে কর্নফ্লেক্সটা দিয়ে এলাম, ও খেয়ে নেবে। এবার আমি রান্না বসিয়ে দিয়েছি। হাঁড়ির ভাতটা একবার উতলে গেছে, আমি বলেছিলাম তোমাদের যে হাঁড়ির ভাতটা একবার উতলে গেলে হাঁড়িটা রেখে দেবো, পরে খেতে বসার আগে একটুখানি গরম করে নেবো। সেরকমই হাঁড়িটা নামিয়ে দিয়েছি। এবার আমি সয়াবিনের তরকারিটা করে নেবো ভাবছি, তাই একটুখানি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর দিচ্ছি কি ছোটো এলাচ আর লবঙ্গ। একটু গরম মশলা তেলে দিয়ে দিলে সেন্টটা খুব সুন্দর লাগে আর খেতেও ভালো হয়। তাই এই ছোটো এলাচটা বা লবঙ্গটা একটুখানি থেতো করে নিচ্ছি, এখানে থেতো করে নিয়ে দিয়ে দিলে সুবিধা হবে। তেলের মধ্যে এই থেতো করে ছোটো এলাচগুলো দিলে বেশ সেন্ট ছাড়ে এবং খেতেও ভালো লাগে। তাই গরম মশলাটা আমি তেলে দিয়ে দিচ্ছি, কেননা বেলাটাও হয়ে যাচ্ছে, তাই আমি একবার চানটা করে নিয়েছি, কেননা চানটা সারা হয়ে গেলে রান্নাটা করে ভাতটা দেওয়া যায়, কিন্তু বেলা হয়ে গেলে চান করে আস্তে আস্তে ওদের খেতেও দেরি হয়ে যায় বরমশাইদের। আর দেখো এখন শীতকাল, অবেলায় চান করলে আবার ঠান্ডা লাগবে, এমনিই সর্দি জ্বর হয়েছিল, তাই একটু সাবধানে আছি, তাই তাড়াতাড়ি চানটাও সেরে নিয়েছি। এবার দেখো সয়াবিনগুলো জলে ভেজানো ছিল, এটা জলটা চেপে ফেলে দিয়েছি, সয়াবিনগুলো ছেঁকে নিয়েছি। তাও দেখো আবার চিপে চিপে তেলের মধ্যে দিতে হচ্ছে ভাজার জন্য। সয়াবিনটা একটু ভাজলে খেতে ভালো লাগে। আর যে জলটা অবশিষ্ট আছে এর মধ্যে, সেগুলো একটুখানি ছিপে ছিপে ফেলে দিতে হচ্ছে। দিয়ে কড়া দিয়ে দিচ্ছি, এবার একটুখানি এটা ভাজা হবে। সয়াবিনটা একটু ভেজে রান্না করলে একটু হালসানি গন্ধ ছাড়ে, না হলে, তাই সয়াবিন সবসময় ভেজে রান্না করতে হবে। সেদ্ধ হয়ে গেছে, এবার সেদ্ধ করা সয়াবিনগুলো কড়া দিয়ে দিচ্ছি। কড়া তেল আছে, তেলের মধ্যে এই সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার এটা একটু নাড়াচাড়া করতে হবে, যাতে সয়াবিনটা ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখো সয়াবিন চিপে কতটা জল বেরিয়েছে, দেখো জল ফেলে দেওয়ার পরও সয়াবিন চিপে কতটা জল বেরিয়েছে। এবার দেখো সরিয়ে দিচ্ছি সয়াবিনটা, তেলটার কাজটা একটুখানি রয়েছে, ওই তেলের মধ্যেই আমি রসুন আর আদাটা সেদ্ধ করে দিয়ে দেবো, একবারে তার সঙ্গেই ভাজা হয়ে যাবে। সয়াবিনের সাথেই পেঁয়াজ রসুন আর সয়াবিন একসাথেই ভেজে নেব। শুধু সয়াবিন ভাজতে গেলে কড়ার মধ্যে আটকে যেতে পারে, তাই ভাবলাম যে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে ভাজলে পরে মশলাটা কষে নিলে তাতে কোনো পোড়ার সম্ভাবনা থাকবে না। দেখো আর মিক্সি বার করিনি, কারণ একটুখানি রসুন থেতোর জন্যে আবার সেই মিক্সি পাড়ায় অনেক ছুট ঝামেলা, তাই ভাবলাম এই শিলাতের ওখানেই রসুনটা থেতো করে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো অনেকে ভাবে যে হাউসওয়াইফ মানে এরা কোনো কাজ নেই বা কোনো কাজ করে না, কিন্তু আমি নিজে বলবো হাউসওয়াইফ আবার
যারা করে যারা হাউসওয়াইফ তারা অনেক পরিশ্রম করে, তারা বাড়িতে থাকে দেখে মনে হয় কোনো কাজ করে না, তারা না থাকলে সংসারটা চলবে না, তারা অনেক পরিশ্রম করে সংসারের মধ্যে। সারাদিন তারা এই সংসারটার পিছনেই পরিশ্রম করে থাকে। আর এই হাউসওয়াইফ যারা হাউসওয়াইফদের ভাবে যে এরা কোনো কাজ করে না, হ্যাঁ, তারা কিন্তু ভুল ভাবে। এই সংসার চালানোটাও সকল সোজা কথা নয়। দেখো তেলটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে, সাইড করে দিয়েছি। এবার এরকম সাইডের মধ্যে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। ভেজে নিয়ে সয়াবিনের সাথে ভাজা হয়ে গেলে লঙ্কা, হলুদ, নুন, একটু মিষ্টি দিয়ে ভালো করে কষে নেবো। আর থাকবে টমেটো, সেটা দিয়ে ভালো করে কষে নেবো। আগে সয়াবিনটা ভালো করে ভাজতে হবে, কারণ লাল লাল করে না ভাজলে সয়াবিনটা খেতে ভালো লাগবে না, একটা হালসানি গন্ধ ছাড়তে থাকবে। তাই সয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছি, সাথে আছে পেঁয়াজ আর রসুন। এবার দেখো সমস্ত মশলা দিয়ে দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি, টমেটো সব দিয়ে একটা কষে নিচ্ছি। টমেটো দেখলেই তোমরা বুঝতে পারছো, শীতকালে টমেটো, ধনেপাতা ছাড়া রান্না করতে ভালো লাগে না আমার, রান্না ওইসবগুলো থাকলেই খেতে যেন মনে হয় টেস্ট লাগছে, আর রান্নাটাও সুন্দর লাগে। দেখো একটু জল দিয়ে দিলাম, কেননা মশলাটা পুড়ে যাবে, তাই অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি আর একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। যেহেতু একটু মশলাটা ধরে যাবে, সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলা ধরার সম্ভাবনাটা থাকবে না। দেখো লঙ্কা গুঁড়ো আমি অল্প করে দিয়েছি, এবং যে যেমন লঙ্কা খাও, যে যেমন ঝাল খাও, সেরকম অনুযায়ী তোমরা ঝাল দেবে। আমি সবসময় বলে থাকি, যে যেমন ঝাল খাও সেরকম অনুযায়ী ঝাল দেবে। আর অল্প করে হলুদ দেবে, হলুদ যেন বেশি না হয়, তাহলে কিন্তু তরকারিটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো আমার একদম লঙ্কার কৌটোয় লঙ্কা শেষ, লঙ্কা ঢালতে হবে, তাই একদম ঝেড়ে পুছে লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেখো কালারটা ভালোই এসেছে। এবার আমি সয়াবিনটা ভালো করে নেড়ে চেড়ে কষে নিচ্ছি, আর প্রচণ্ড পরিমাণে গন্ধ ছাড়ছে। দেখো আমি জল ঢেলে দিলাম। এবার বেশি করে জল দিয়েছি, কারণ খানিকটা ফুটে যাবে, ফুটে জলটা কমে যাবে, শুকনো শুকনো করবো সয়াবিনটা, বেশি ঝোল ঝোল রাখবো না। দেখো সয়াবিন তরকারিটা রেডি হয়ে গেছে, নামিয়ে রেখেছি। শুকনো শুকনো সয়াবিনটা করেছি, খেতে খুবই ভালো লাগবে। এবার করব কি, শাক ভাজা, বেগুন ভাজা আর উচ্ছে ভাজা। এবার আমি কড়ায় তেল দেবো, দিয়ে বেগুনটা আগে ভেজে নেব। বেগুন ভাজার পর শাক ভেজে লাস্ট আমরা এটা করব, উচ্ছেটা আগে করছি না, কারণ উচ্ছেটা করতে গেলে একটু তেতো হয়ে যাবে। তা আমার ইচ্ছা আছে যে উচ্ছেটা আগে করে নেবো, কারণ তাহলে অন্য গ্যাসে আমি শাকটাকে সেদ্ধ করে নিতে পারবো, তাহলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এই দুপুরের রান্নাটা মনে হয় কতক্ষণে শেষ হয়ে যাবে। রান্নাটা সারা হলে যেন মনে হয় যেন সারাদিন শান্তি হলো বাবা। দেখো বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি একদিকে, অপর দিকে শাকটা সেদ্ধ করে নেওয়া হবে। আর দেখো শীতকালে একটু ভাজাভুজি খেতে ভালো লাগে, কপি ভাজা, বেগুন ভাজা, আর তেলও প্রচুর পরিমাণে পড়ে। আমাদের অনেকটা তেল পুড়ে যায় কপি ভাজতে, বেগুন ভাজতে,
প্রচুর পরিমাণে তেল লাগে। আর কিন্তু তাহলেও কপি ভাজা আর বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে, মনে হয় ওই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। দেখো এবার অনেকটা লঙ্কা আছে, লঙ্কাগুলো আমি একটু বেছে রাখছি, কেননা এটা শিম আলুতে খানিকটা দেবো। আর এই বেগুন ভাজা দিয়েও খাওয়া যাবে, তাই একটুখানি অল্প করে লঙ্কা রেখে দিলাম। সব লঙ্কাগুলো দেবো না, তাই বেছে নিলাম একটু। দেখো তোমরা, আমরা যত তাড়াতাড়ি রান্না করি, খেতে খেতে প্রায় 1:30 2টো হয়ে যায়। 2টোর আগে আমার ছেলে আবার খেতেই বসবে না, যতবারই ডাকবো তত তাও খেতে আসবে না। 2টো বাজবে, তখন 2টো আড়াইটের সময় খেতে লাগবে না। সাত সকালবেলা রান্না করলেও সেই 2টো আড়াইটেই খাবে, আবার বেলা করে খেললে তো আর কথা নেই, তখন তো একবারে সাপের পাশ পাবে। দেখো বেগুনটা উল্টে পাল্টে ভেজে দিচ্ছি। একটু তেল দিয়ে দিয়েছি বেশি করে, যাতে এই ভাজাটার পর অল্প একটু তেল থেকে যায়, তাহলে আর একটা ভাজা হয়ে যেতে পারবে। আর বেগুন ভাজার সময় একটু নুন দিয়েছি, নুন না দিলে ভালো লাগবে না বেগুন ভাজায়। আমি অনেক সময় জানো তো নুন দিতেই ভুলে যাই, আবার মনে হয় যে কী নুন দিয়েছি, তো এখন অনেক সময় লোকে খাচ্ছে তখন বলছে যে নুন দাওনি, ভুলে যাই মাঝে মাঝে নুনটা দিতে। তাই এখন সব সময়তেই না টেস্ট করে দেখে নিই যে নুন দিয়েছি তো, নাহলে আমার ভুলো মন, তখন নুন দেবো না, নুন ছাড়া তরকারি দিয়েছি বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। দেখো বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি, এবার একটু বেগুনে ঢাকা দিয়ে দেবো। বেগুনটা ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং নরমও হয়ে যায় খুব সুন্দরভাবে। আর দেখো এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার আর এক সমস্যা, আমার ইদানিং পায়ের হাঁটুটায় খুব ব্যথা করছে। দেখো সয়াবিনটা শুকনো শুকনোভাবে রান্না করেছি, যেহেতু আলু নেই এই শুকনো করে রান্না করেছি, বেশি ঝোল টোল করিনি। আর আমাদের সবাই একটু শুকনো শুকনো তরকারি খেতেই পছন্দ করে। তোমরা যদি কেউ ঝোল ঝোল খাও তাহলে একটু কাই রাখবে, তবে সয়াবিনের ঝোলটা তো খেতে ভালো লাগবে না, তাই অল্প একটু কাই রাখলে ভালো হবে। বেশি ঝোল রাখলে সে টেস্টটা না একদম বাজে লাগে, ফ্যানসার মতন ফ্যাকাশে মতন খেতে লাগে, বাজে লাগে। কেননা আমি তো অনেক কিছু মশলা দিই না, তোমরা দেখতেই পেলে সামান্য মশলা দিয়ে রান্না করি আমি। দেখো বেগুনটা প্রায় একটা হয়ে গেল, উল্টে পাল্টে ভাজা হয়ে যাচ্ছে। বেগুনটা ভাজা হলে পরে আবার সেটা ভাজা হলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। রান্না কমপ্লিট হয়ে গেলে এবার খেতে দেবার পালা। পরপর কিন্তু চলতেই থাকে, যতক্ষণ না খাওয়া দাওয়া মেটে, দুপুরের খাওয়া দাওয়া মিটলে একটা অনেকটা রিলিফ পাওয়া যায়। তখন মনে হয় একটুখানি বিছানায় গিয়ে শুই, একটু না শুলে যেন ভালো লাগে না। দেখো শিম আলুটা ভাজছি, আর অনেক বাড়িতেই দেখি একটা তরকারি ডাল ভাত হয়ে গেল, কিন্তু আমার রান্না করতে এত ভালো লাগে যে একটা দুটো তিনটে হয়েই যায়। আর কি সবারই মনের মতন রান্না করতে যাই, কে এটা খাবে না ওটা খাবে না, অনেকে আছে, তাই বিভিন্ন জনের বিভিন্ন রকম, 3টে মানুষ 3 রকমের রান্না করতে হয়, তাই আর একটু দেরিও হয়ে যায়, আর টুকটুক করে রান্না করতে করতে পদও বেড়ে যায়। দেখো রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার ডেচকির মধ্যে আমি ডিম সেদ্ধ বসিয়েছি, কেননা ছেলে কারি খাবে না, ডিম সেদ্ধই খাবে, তাই আর কারিটা করিনি, ডিমের কারি, একটু ডিম সেদ্ধ করে রাখলাম। এবার যেগুলো বাসন পড়েছে সেগুলো মোটামুটি একটু ধুয়ে নিচ্ছি, কেননা যদি আমাদের মঞ্জু আসে একবেলা, এবার সকালবেলা এত বাসন ফেলে রাখলে পরে বিকালেও আমার দরকার লাগবে, তাই কিছু কিছু বাসন মেজে নিই। আমি এটা প্রত্যেক দিনই মেজে নিই, কেননা ও আছে বলে সমস্ত এত বাসন ফেলবো, এটা আমার
কিরম দ্বিধা লাগে যে আমি এত বাসন ফেলতে পারবো না। কিছু বাসন আমি মেজে নিই। ওই যে বললাম আমার বহু বছর ধরেও আছে, তাই ওর কথা ভেবেই আমি বেশিরভাগ বাসন মেজে নিই। কেননা এত বাসন তো রেখে দেওয়া সম্ভব নয়, তাই কিছু কিছু বাসন রান্নার পর অল্প একটুখানি বেশি নিয়ে সাবান দিয়ে মেজে নিলেই হয়ে যায়। সেই জন্য কিছু বাসন মেজে রেখে দিই। আর এত বাসন রেখে দিলেও কিরম দেখতে লাগে। যাই হোক, প্রত্যেক দিন আমি এরকম বাসন মেজে রাখি। খাওয়া দাওয়া বাসন মেজে খেতে দিয়েছি, খাওয়া দাওয়া সারা হয়ে গেছে। এবার দেখো আমি দোতলায় উঠে এসে শুয়ে পড়েছি। একটুখানি ফোন দেখি, কেননা অভ্যাস আমার একটুখানি রিলস বানানো, ফোন দেখা, এটা আমার একটা স্বভাব। আর দুপুরবেলা আবার ঘুম এসে যাচ্ছে, অনেকক্ষণ ধরে রান্না বান্না হয়েছে, কাজকর্ম হয়েছে, দুপুরের দিকটা একটু ক্লান্তি লাগে, তাই শুয়ে পড়েছি। ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হবে পরের ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি এখানেই শেষ করছি। তারপর আবার তোমাদের যখন অন্য ব্লগ হবে তখন তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, শুভ দুপুর।